নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা বলবো যে আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মননশীল। আমাদের মধ্যে আছেন একজন বিশিষ্ট গুণী ব্যক্তি, যিনি কিনা একাধারে একজন অধ্যাপক এবং সাহিত্যিক। এই দুই ক্ষেত্রে তিনি সামঞ্জস্য রেখে গেছেন এবং ওনার স্বরচিত কবিতাও উনি আমাদের মধ্যে তুলে ধরবেন এবং সেগুলো শুনে নেব। এবং তার আগে বলবো যে আজ আমরা তার অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যের জগৎ নিয়ে কিছু গভীর আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকুন এবং ওনার সাথে পরিচয় করে নেব। এখন উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, ডক্টর অনুপ পাঠাড়ি। তো নমস্কার স্যার। নমস্কার। তো আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। তো জিজ্ঞেস করবো যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ এই পজিটিভ বার্তার নামটার সঙ্গে আমি আগে থেকে পরিচিত সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো সেই আগে থেকে শোনা এবং আপনাদের প্রোগ্রাম দেখে দেখে আপনাদের প্রোগ্রাম মানে চ্যানেলে একজন ভক্ত হয়ে গিয়েছিলাম, নিয়মিত আমি দেখি। তো এরকম আমার প্রিয় একটি চ্যানেলে আসতে পেরে আমি খুবই খুশি এবং আমাকে আমন্ত্রণের জন্য পজিটিভ বার্তা চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। তো এরপরে জানতে চাইবো যে আপনি তো একজন অধ্যাপক, সঙ্গে লেখালেখিও করেন, তো কিভাবে আসলেন এই লেখালেখির জগতে? লেখালেখির জগতে আসা বলতে আমি ছোট অবস্থা থেকেই আমি স্কুল জীবন থেকেই আমি গল্পের বই এবং কবিতার বই পড়তে ভীষণ ভালোবাসতাম। হ্যাঁ, রবি ঠাকুরের বা নজরুলের বিভিন্ন কবিতা, রবি ঠাকুরের কবিতা, হ্যাঁ, তারপরে গল্প, এগুলা পড়তে খুব ভালোবাসতাম। এবং এক সময় আমি একটা বই পেলে এটাকে শেষ না করে উঠতাম না, এমন একটা আমার নেশার মতো হয়ে গেছিল। এরপরে ওই লেখালেখির অভ্যাসটা মূলত আমার ডায়েরি লেখার থেকে। আমি ছোট অবস্থায় খুব ডায়েরি লিখতাম। আমার যাই কিছু মনে হতো, কোনো মানসিক বিভিন্ন যে ভাবনাগুলোকে আমি ডায়েরির মধ্যে লিখে রাখতাম। তো ডায়েরি লেখা থেকেই আস্তে আস্তে এক সময় কবিতা লেখা, এটার আর কি শুরু হয়ে গেছে। মূলত প্রথম থেকে কবিতা লিখতাম, ডায়েরি নিজের ভাবনাগুলোকে লিখে রাখতাম। এবং লিখতে লিখতে এক সময় আমি যখন কলেজে পড়ি, তখন কবিতা লেখা শুরু। আচ্ছা, তো এরপরে জানতে চাইবো যে অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? অনুপ্রেরণাটা আমি মূলত রবি ঠাকুরের লেখার থেকে। আমি রবি ঠাকুরের লেখার খুব ভক্ত ছিলাম এবং ওনার যে শৈশব, যে জীবন, ওনার যে কাহিনীগুলা, ওনার দুরন্তপনা, এবং ওনার যে নিজের পরিবারের থেকে যে শিক্ষা পেয়ে মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়ে উনি যে সাহিত্য সৃষ্টি করেছেন এত বিভিন্ন ধরনের, তো রবি ঠাকুরকে ভালোবাসতে বাসতেই এই রবি ঠাকুরের যে কবিতা পড়তে পড়তেই এই কবিতা লেখার অনুপ্রেরণা। মোটামুটি আমি বলতে পারি রবি ঠাকুরকে ভালোবেসেই সেই লেখার জগতে আসা। বাহ, ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আপনি তো নিজে কবিতাও লেখেন, হ্যাঁ, পাশাপাশি। তো এরকম একটা কবিতা যদি আমরা শুনে নিতে পারি আপনার কাছ থেকে এই মুহূর্তে। আমি প্রথম যে কবিতাটা লিখেছিলাম, ছোট্ট কবিতা, এটা কলেজে পড়ার সময়। আর আসলে ওই এমবিবি কলেজে যখন পড়তাম তখন অনেক ডাহুক পাখি ছিল, ওই যে লেকের সাইডে তো ওদের দেখে আমি একটি কবিতা তখন লিখেছিলাম। কবিতাটির নাম ছিল ছায়ার মায়া। ডাহুক পাখি যখন জলে যে ছায়া পড়ে, সেই ছায়াকে নিয়েই লেখা। হৃদয় ডুরে মাধা একি মায়া, কায়া ছেড়ে নাহি যায় বিম্ব ছায়া। হোক সে স্ফটিক দিঘি জলে ডাহুক, আর তপ্ত বালি মরু প্রান্তরে উষ্ট্রক, অথবা উৎসারিত আলোতে কোনো মানব, যদি না আসে আধার মৃত্যু দানব। কিন্তু আপন যশে যে ছায়া আলোকিত, কায়া বিনেও তা ধরায় রহে চির চমকিত। বাহ, খুব সুন্দর। ছোট্টর মধ্যে একটি কবিতা, স্বরচিত কবিতা স্যারের কাছ থেকে শুনে নিলাম, খুব ভালো লাগলো। তো এরপরে জানতে চাইবো যে বর্তমান সমাজে কোন দিকটা আপনাকে বেশি প্রভাবিত করছে? বর্তমান
দিক বলতে আমি বলবো বর্তমান সমাজের নেগেটিভ দিকগুলা মানে আপনাদের চ্যানেলের সঙ্গে প্রাসঙ্গিক রেখেই আমি বলছি। আপনাদের চ্যানেলের নাম হলো পজিটিভ বার্তা। তো আমাকে যেগুলো বাবায় সেগুলো হলো নেগেটিভ যে ব্যাপারগুলো। নেগেটিভ ব্যাপার যেমন নেশা একটা ব্যাপার আছে, মানে এখন সমাজটাকে একদম মানে অষ্টপৃষ্ঠে নেশার যে বাঁধনের মধ্যে আস্তে আস্তে নেশার যে অজগর সেটা আস্তে আস্তে জড়িয়ে ফেলছে, এটা ভাবায়। আর নেগেটিভ যা কিছু আছে আমি বলবো যেমন এই যে বধূ নির্যাতন, তারপরে আর্লি চাইল্ড ম্যারেজ, তারপরে মহিলাদের প্রতি সমাজে যে নৃশংসতা, এই ব্যাপারগুলো খুব ভাবায় আমাকে। তো আসলে কি এগুলোর ওপরই আপনার কবিতা বা লেখালেখি? হ্যাঁ, মানুষের কথা আমার কবিতাতে মেইনলি মানুষের যে সমাজের বিভিন্ন যারা নিপীড়িত, যে সমাজের সমস্যাগুলি, পরিবেশের সমস্যাগুলি আমার কবিতার মূল উপজীব্য বিষয়। অনেক অনেক ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো যে সাহিত্য কি সমাজের হাতিয়ার হিসাবে হতে পারে, এটি নিয়ে আপনি কি বলবেন? অবশ্যই অবশ্যই, বর্তমান প্রেক্ষাপটে একমাত্র সাহিত্যই হতে পারে বর্তমান সমাজের যে এই যে সংকটময় পরিস্থিতি, এ থেকে উত্তরণের একমাত্র হাতিয়ার। কারণ এই সাহিত্যের মাধ্যমে মানুষের মনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। সাহিত্যের ভাষা মানুষ খুব মানে মানুষকে খুব আকর্ষণ করে সাহিত্যের ভাষা। ঠিক, আমরা সেই পুরাণ কাল থেকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, উনি একজন বড় সাহিত্যিক ছিলেন, কাজী নজরুল ইসলাম বলুন, বা বিভিন্ন আমাদের যেসব সমাজের বড় বড় রাইটাররা যারা ছিলেন আর কি বা আছেন এখনো পর্যন্ত, ওনাদের লেখা থেকে কিন্তু আমরা অনেক ইন্সপায়ার হই এবং লেখাগুলি পড়ে আমরা ঠিক, এটা আপনি ঠিক কথা বলেছেন যে সমাজের হাতিয়ার অবশ্যই সমাজ বদলানোর যে হাতিয়ার অবশ্যই হতে পারে সাহিত্য। একদম একদম ঠিক, ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো যে শিক্ষক হওয়ার যে আপনার অভিজ্ঞতা, কিভাবে যে শিক্ষকতার সময়তে আপনি লেখালেখিও শুরু করেছেন, তো কিভাবে প্রভাব ফেলেছে আপনার লেখার উপরে শিক্ষকতা জীবন থেকে? আসলে শিক্ষকতা করতে গিয়ে আমি বিভিন্ন সময়ে বহু ছাত্রের সঙ্গে আমি খুব কাছে থেকে ওদের দেখেছি, ওদের সঙ্গে মিশেছি, এবং ওদের জীবন সংগ্রাম আমাকে বিভিন্ন, ওদের যে জীবন ঘাত প্রতিঘাতময় জীবন, ওর অভিভাবক, অনেক অভিভাবকের সঙ্গেও আমার পরিচিতি ঘটেছে অধ্যাপনার করতে গিয়ে। তো ওদের যে ছাত্রদের যে বিভিন্ন সমস্যা, তার অভিভাবকদের যে জীবন সংগ্রাম, সেই সমস্যাগুলি যে তাদের যে সমস্যা, সেগুলোকে আমি খুব কাছে থেকে দেখেছি অনেক ছাত্রের। তো এবং ওদের যে অনেক সময় ওদের আমি মেন্টরের ভূমিকা নিয়ে ওদের সেই সমস্যা সমাধানের চেষ্টাও করেছি, ওদের যে মানসিক বা বিভিন্নভাবে। তো ওদের এই সমস্যাগুলি ছিল আমার মানে লেখালেখির যে মূল অনুপ্রেরণা, এখনও আমার মূল অনুপ্রেরণা। তো আমার বিভিন্ন অধ্যাপনা করতে গিয়ে যে ওদের যে জীবন সংগ্রাম, যে অভিজ্ঞতাগুলি, সেগুলোকেই আমি সাহিত্যের মাধ্যমে আমি সমাজের কাছে মানে পৌঁছে দিতে চেষ্টা করি আর কি। তো মূলত আমার শিক্ষার্থীদের যে জীবন সংগ্রাম, তাদের যে সমস্যা, সেগুলোই আমার সাহিত্যের মাধ্যমে ফুটে উঠেছে। ধন্যবাদ স্যার। তো এখন আবারও একটা আমরা কবিতা আপনার কাছে শুনে নিতে পারি নিশ্চয়ই? এই কবিতাটা একটু বড়, কিন্তু এটা মূলত আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে এখন মানে পাঠকের সংখ্যা খুব কমে গেছে। আমরা অনেকে বই পড়তে মানে খুব একটা লাইক করি না, কারণ আমাদের হাতে এই স্মার্টফোনটা আছে। এই স্মার্টফোনটা আমাদের কিন্তু বোকা করে দিচ্ছে। একদম ঠিক, মানে যন্ত্রটা স্মার্ট, কিন্তু এটা ব্যবহার করতে করতে আমরা ধীরে ধীরে বোকা হয়ে যাচ্ছি, আনস্মার্ট হয়ে যাচ্ছি। তো এটার উপরেই লেখা স্বপ্ন পৃথিবী, মানে আমি পৃথিবীটাকে কেমন দেখতে, আবারও কেমন দেখতে পছন্দ করি। এটা আসলে স্বপ্ন নয়, এটা বিগত স্বপ্ন, আগে ছিল, এখন আমাদের কাছে আবার স্বপ্ন। এটা একবিংশ শতাব্দীর প্রথমার্ধে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখি সেই পৃথিবীর, যেখানে কিশোর কিশোরীরা মুঠোফোন ভুলে আবারও গোগ্রাসে গিলবে কোনো ভ্রমণ কাহিনী, অথবা গোয়েন্দা গল্পের উত্তেজনাময় কোনো ক্লাইম্যাক্স। সদ্য যৌবন মানবে মানবীরা মগ্ন হবে প্রেমের কবিতা পাঠে প্রভাতের নরম রোদ মাখা বারান্দায়, অথবা বিকেলের রক্তিম আলোর চাদরে মোড়া কোনো প্রান্তরে
প্রাণচঞ্চল যুবক যুবতীর বিনিদ্র জাগরণ হবে, রজনী জাগরণ হবে কোনো উপন্যাসের শেষ পর্বে এসে। আঁধার রাতে উদ্ভ্রান্ত দিশাহীন কোনো নেশাসক্ত জীবনের অর্থ খুঁজে পাবে রেখে রাখা ধূলিময় বইয়ের পাতায়। কোনো নবপরিণীতা বধূ ধন্য হবে উপহার পেয়ে তার প্রিয় উপন্যাস অথবা কবিতার বই। আমি স্বপ্ন দেখি সেই পৃথিবীর যেখানে পাঠাগারগুলি হবে আরও আরও প্রাণচঞ্চল, ফিরে পেয়ে ঋত গৌরব। আবারও হয়ে উঠবে জ্ঞানের সূতিকাগৃহ। আমি স্বপ্ন দেখি এক নতুন পৃথিবীর যেখানে জন্ম নেবে আরও আরও রবীন্দ্র নজরুল, বিভূতি শরৎ জীবনানন্দ আর বঙ্কিমেরা। পথ দেখাবে আলোর মশাল হয়ে আগামীর সমস্যাদীর্ণ সভ্যতাকে। সেই নতুন পৃথিবী হবে শিশুর বাসযোগ্য, দিশাহীন যুবকের উর্বর কর্মভূমি। রাতের পথ চলতি নিঃসঙ্গ কোনো তরুণী অথবা জীবন সন্ধ্যায় বৃদ্ধাশ্রমে ভীত অশীতিপর কোনো প্রৌঢ়ের নিরাপদ আশ্রয়। সেদিনের সেই পৃথিবী হবে আমাদের সবার অহংকার স্নেহময়ী জগৎজননী। অপূর্ব, সত্যি অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি কবিতা আমরা শুনতে পেলাম স্যারের কাছ থেকে। তো এরপরে স্যারের কাছেই চলে যাব আরেকটি প্রশ্ন নিয়ে, যে শিক্ষার্থীদের, বর্তমান যে শিক্ষার্থীরা আছে তাদেরকে সাহিত্য চর্চার মধ্যে উৎসাহী করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আপনি? সাহিত্য চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আমি বলবো ছাত্রদের আরও নিজের থেকে লেখার অভ্যাস গঠন করতে হবে। আমরা এখন পড়াশোনাটা মুখস্থ নির্ভর হয়ে যাচ্ছে, রেডিমেড স্যারদের কাছ থেকে রেডিমেড আমরা নোট পেয়ে থাকি, সেই নোটটা মুখস্থ করে আমরা পরীক্ষার হলে গিয়ে উগরে দিই, হ্যাঁ, মার্কস পাই, হ্যাঁ, ভালো মার্কস পাই। তো এখানে আসলে এইটা করতে গিয়ে লেখার অভ্যাসটা ঠিকমতো হয় না। আমি আমার ছাত্রদের এভাবেই উৎসাহিত করি, তোমরা কোনো একটা বিষয় পড়ো এবং নিজের থেকে লিখতে চেষ্টা করো। সেই নিজের প্রচেষ্টায় লেখার মধ্য দিয়েই ওই জিনিসটাকে গুছিয়ে লিখতে গিয়ে, সুন্দর করে লিখতে গিয়েই সাহিত্যের চর্চার ব্যাপারটা এসে পড়ে। নিজের থেকে, মানে নিজের ভাষায়, ইন ওন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, নিজের ভাষায় লিখতে লিখতেই সাহিত্য চর্চাটা এসে পড়ে। ঠিক, হ্যাঁ, আমি উৎসাহিত করি ওই ছাত্রদের নিজের ভাষায় লেখার জন্য। ঠিক। এবং এর জন্য তো হয়তো অনেক বই পড়তে লাগবে। হ্যাঁ, বই পড়তে লাগে, অনেক রেফারেন্স বই পড়ে জ্ঞান সমৃদ্ধ বিভিন্ন লেখকের যে ভিউজ, বিভিন্ন ডিফারেন্ট ভিউজ, ওইটা দিয়েও সমৃদ্ধ হয়, ও নিজেও সমৃদ্ধ হয় এবং একই সঙ্গে সাহিত্য চর্চা হয়। এবং এটা করতে গিয়ে সে নতুন আর ভিন্ন আঙ্গিকেও হয়তো লিখতে একদিন মানে সচেষ্ট হবে বা সমর্থ হবে। ঠিক, বর্তমানে সমাজকে নিয়ে বা বর্তমানে পরিস্থিতিগুলোকে নিয়ে তখন লিখতে নিজেও লিখতে, মৌলিক লেখা তো ওর মধ্য দিয়ে সৃষ্টি হবে। ঠিক, একদম ঠিক। ধন্যবাদ স্যারকে। তো এরপরে আবারও জানতে চাইবো যে লেখালেখি ও অধ্যাপনার মধ্যে মানে ভারসাম্যটা কিভাবে বজায় রাখছেন আপনি বর্তমানে? ভারসাম্যটা আমি মূলত ওই আমরা যদি এই মোবাইল ফোনের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা দিয়েই আমি যদি বুঝাই, মোবাইল ফোনটা যখন চলে সেটা ব্যাটারিটা মানে লস হয় চার্জটা, আমরা এটাকে ইলেকট্রিক বোর্ডের মধ্যে দিয়ে চার্জ করি। তো আমার ক্ষেত্রে অধ্যাপনা করতে করতে আমি যদি আমার এনার্জি যদি এক্সস্টেড হয়, মানে কিছুটা টায়ার্ড হই, আমি নিজেকে আবার রিচার্জ করি, মানে ওই সাহিত্য চর্চার মধ্য দিয়ে, কবিতা লেখা, কবিতা পাঠ, হ্যাঁ, এগুলোর মধ্য দিয়ে আমি আবার মানে একটা প্রাণশক্তিটা কিছুটা ফিরে পাই, কিছুটা চার্জ করে নিই নিজেকে। খুব সুন্দর কথা বললেন আপনি, যে মোবাইল যেমন রিচার্জ করি আমরা কারেন্টের বোর্ডে দিয়েছি, আপনিও মানে সেই সাহিত্যের মধ্যে দিয়ে আমি নিজেকে আবার রিসার্চ করি। খুব সুন্দর কথা বললেন, খুব সুন্দর, ভালো লাগলো। তো এরপরে জানতে চাইবো যে ভবিষ্যতে আপনি কোন ধরনের লেখালেখি নিয়ে কাজ করতে ইচ্ছুক আছেন? মানুষের সমস্যা নিয়ে লিখতে, মানে মানুষের সমাজের আমি যে সমস্যাগুলি চোখে দেখি, হ্যাঁ, সেটা পরিবেশের সমস্যা হোক, মানুষের মৌলিক সমস্যা হোক, সেই সমস্যাগুলিকে সাহিত্যের মধ্য দিয়ে আমি ফুটিয়ে তুলতে চাই এবং তাদের সেই উত্তরণের একটা দিক নির্দেশনা আমার সাহিত্যের মধ্য দিয়ে আমি দিতে চাই। এবং সাম্প্রতিক সময় আমি পরিবেশের উপরে একটা লেখা লিখেছি, পরিবেশ দূষণের উপরে, হ্যাঁ, সেখানেও আমি বিভিন্ন পরিবেশ দূষণের ব্যাপারগুলোকে বা নারীর সমস্যা, এই যে আমরা
মানে আধার রাত আমাদের নারীদের জন্য এখনো সুরক্ষিত নয়, অনেক ঘটনা ঘটে যায়। এগুলোর উপরেও এই সমস্যাগুলিকে আমার লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলি এবং উত্তরণের একটা প্রাথমিক রাস্তা বা দিক নির্দেশনা আমার লেখার মধ্যে থাকে, এবং ভবিষ্যতেও সমাজের বিভিন্ন সমস্যাগুলিকে আমি চিহ্নিত করে কিভাবে উত্তরণ করা যায় তার একটা প্রাথমিক দিক নির্দেশনা প্রত্যেকটি লেখাতেই আমি দিয়ে থাকি। তো এই যে আপনার লেখায় নারীদের কথা উঠে আসে, ফুটে ওঠে, তো বলবো যে বর্তমানে নারীদের কি মনে করেন যে ওরা নিজেদের পায়ে দাঁড়ানো উচিত? একদম, মানে নারীদের যে সমাজে নারী নির্যাতন বা নারীদের যে অবস্থা যদি ফেরাতে হয়, ওদের নিজের পায়ে দাঁড়াতে হবেই। একমাত্র মানে ও যদি নিজে স্বয়ংসম্পূর্ণ বা নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়, তখনই একমাত্র ওর মানে কি বলবো, ওর প্রতি যে সমাজের যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি, সেই নেগেটিভ বা নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি, সেটা হয়তো ধীরে ধীরে কমতে থাকবে এবং একদিন সমাজ ওই পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখবে, ওই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে যে নারীও কোনো অংশে কম নয় আমাদের পুরুষের চেয়ে। ঠিক। তো এখন আমরা দেখি যে আমাদের সমাজ শিক্ষিত হয়েছে ঠিক কথা, কিন্তু শিক্ষিত হয়েও কিন্তু আমরা নারীদেরকে এখনও কিন্তু মানে ঘর থেকে বেরোতে দিতে চায় না, বা কোনো কাজ করতে ওরা যদি উৎসাহ হয় তখন সেই উৎসাহিত আমরা করি না ওদেরকে। তো এটাই হচ্ছে আমাদের সমাজের, এখন আমরা শিক্ষিত হয়েও অশিক্ষিত হয়ে রয়েছি, এই দিকটা বলবো। তো আমরা ছোটবেলায় একটা রচনা পড়তাম যে বিজ্ঞান আমাদের কাছে অভিশাপ না আশীর্বাদ। তো বর্তমান যুগে দাঁড়িয়ে আপনি এই কথাটার মধ্যে কি বলবেন? বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা মানে বিজ্ঞান যেদিন চর্চা শুরু হয়েছে সেদিন থেকে এই প্রশ্নটা বিজ্ঞানকে পিছু তারা করছে, এবং উত্তর একটাই, সেটা হলো বিজ্ঞান সৃষ্টি হয় মানব কল্যাণে, কিছু মানুষের বিশেষ নেতিবাচক উদ্দেশ্যে বিজ্ঞানকে ব্যবহার করে বলেই বিজ্ঞান অভিশাপ হিসেবে দেখা দেয়। এখনও বর্তমানে বিজ্ঞান সৃষ্টিটা মানব কল্যাণেই হয়, বিজ্ঞানকে আপনি যেভাবে ব্যবহার করবেন বিজ্ঞান ঠিক সেভাবেই ফল দেবে। ঠিক। আপনি যদি মানব কল্যাণে ব্যবহার করেন সেটা আশীর্বাদ। যেমন যে বোমা, আমি যে সাম্প্রতিক যুদ্ধের সময় এই বোমাগুলা বা বিস্ফোরক তৈরি হয়েছিল পাহাড় পর্বত, যে উঁচু উঁচু জায়গা, এগুলাকে মানে সমান করে উড়িয়ে রাস্তাঘাট তৈরির জন্য। এখন সেই বোমাটাই যদি এখন মানুষের লোকালয়ে গিয়ে ফেলে মানুষের বাড়িঘর ধ্বংস করে দেয়, সেটা অভিশাপ। ঠিক। এখানে বিজ্ঞানের কোনো দোষ নেই, যে ব্যবহার করে সেই মূলত দায়ী। একদম ঠিক। ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো যে বিজ্ঞান এবং সাহিত্য চর্চা, এটা তো পুরো ডিফারেন্ট একটা পার্ট, তো কিভাবে আপনি এটার মধ্যে সামঞ্জস্যতা রাখেন আর কি? ওই যে আমি বিজ্ঞান এবং সাহিত্য চর্চা আসলে দুটো ক্ষেত্রেই তার যে ভাবনার যে স্তরটা বা ভাবনার যে উৎসটা কিন্তু ডিফারেন্ট আমার কাছে। আমি যখন বিজ্ঞান নিয়ে ভাবি তখন আমার মস্তিষ্ক দিয়ে ভাবি, মানে আমরা যেটাকে মাথা বলি, ব্রেইন বলি। সাহিত্যের ক্ষেত্রে ততটা ব্রেইন কাজে লাগে না, সেখানে দরকার সৃজনশীল মনন এবং হৃদয়। আমাদের যে পজিটিভ যে দৃষ্টিভঙ্গি সেটা রাখতে হয় সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে। তো আমি 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 একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আমি যখন রাতের আকাশে চাঁদ দেখি, আমি বিজ্ঞান দিয়ে যদি দেখি চাঁদ হলো যেখানে মনুষ্য বাসের কোনো সম্ভাবনা নেই, তার নিজস্ব কোনো আলো নেই, পাহাড় পর্বত গিরিখাদে ভর্তি, মানে একদম কুশ্রী একটা জিনিস। সেটা যখন আমি মস্তিষ্ক দিয়ে বা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যখন আমি হৃদয় দিয়ে মনন দিয়ে সৃজনশীল চোখ দিয়ে দেখি, আমি চাঁদকে কীভাবে দেখি, স্নিগ্ধ একটা মানে আমার সমস্ত মানুষের পজিটিভ ভাবনার উৎস হিসেবে দেখি। মানুষের যা কিছু সারাদিনের ক্লান্তি সেটা রাতের আকাশে চাঁদের দিকে দেখলে সব শ্রান্তি দূর হয়ে যায়। মানে সমস্ত সৌন্দর্যের উৎস চাঁদ। তখন শুধু দৃষ্টিভঙ্গিটা মানে বদলাতে হবে, মস্তিষ্ক দিয়ে বা ব্রেইন দিয়ে চিন্তা না করে মানে সৃজনশীল পজিটিভ মনন দিয়ে হৃদয় দিয়ে ভাবতে হবে। ঠিক, দুটো পার্ট কিন্তু হ্যাঁ, বিজ্ঞান হলো মস্তিষ্ক দিয়ে ভাবতে হয়, আর সাহিত্যটা সৃজনশীল মনন এবং হৃদয় দিয়ে ভাবতে হয়। একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন বর্তমান যুগে?
বার্তা বলতে একটাই বার্তা, সেটা পজিটিভ বার্তা। আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যেভাবে দিচ্ছেন সমাজকে, আমারও সেই পজিটিভ বার্তা। নেশা থেকে দূরে রাখতে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে, নিজে থাকতে হবে এবং অন্যকেও দূরে রাখতে হবে। তাছাড়া সাহিত্য চর্চা করতে হবে বেশি বেশি করে, খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং সৃজনশীল যা কিছু আছে সেগুলোকে অবলম্বন করে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক। তো আবারও একটা কবিতা স্যার আপনার কাছ থেকে আপনার স্বরচিত কবিতা শুনে নেব। যেহেতু নারীর কথাটা আমরা একটু আগে আলোচনা করেছি, এই নারীকে নিয়েই আমার একটা কিছুদিন আগে লেখা কবিতা। সেটা ওই আমাদের আরজিকর যে একটা ঘটনা ঘটেছিল ওই সময়টাতে লেখা। কবিতার নাম নাও তুমি নারী রাতের দখল। হে নারী, আর কতকাল তুমি নীরবে রইবে সন্ত্রস্ত ভীত রাতের আধারে? কেন হবে তবু স্বাধীনতা কেবলই অর্ধ দিবসের? আধার রাতে রবে পরাধীন অর্বাচীন কোনো পুরুষের পরে। রাতটাও কেন হবে না যে আপন দিনসম আলোকিত উজ্জ্বল কোনো এক পুরুষেরই মতো? আর কতকাল ধরে লিখিবে তুমি আপন দুর্ভাগ্য ও নৃশংসতার উপাখ্যান? পাল্টায় যে তাই শিরোনাম শুধু, কাহিনী বর্বরতার একই প্রায়। কখনো নির্ভয়া দিল্লির অথবা প্রিয়াঙ্কা হায়দ্রাবাদের, আবার কখনো বা মৌমিতা কলকাতার। সময় এসেছে আজ তাই কালো রাত বদলের পালা। যে রাত হবে তোমারও অতি বিশ্বস্ত একান্ত আপন। যে রাতের পথ তোমার, ঘাট তোমার, মাঠ তোমার, অফিস তোমার, পুরো রাতের দখল শুধু তোমারই হাতে। বাড়ালে কোনো অশুভ হাত তোমার সম্ভ্রমের পানে, আপন শক্তির ভরে তুমিও যে হবে তীক্ষ্ণ ফলা, খড়গ সাজি উত্থিত বাহু জগজ্জননী। লকলকে জীব তোমার উষ্ণ সুনিত তৃষায় বিদীর্ণ বক্ষ, অথবা ছিন্নমস্তা ধর হতে কাঁচা মাংসের গন্ধ লুবি কোনো নিশীথ দ্বিপদ হায়নার। হেরিয়া রণংদেহী সেই সংহার রূপ তব, ধরিবে মৃত্যু ভয় হৃদয়ে কাঁপন তীব্র। রইবে নত জানু সেই পরাজিত অসুর সম, করিবে প্রাণ ভিক্ষা তোমারই চরণতলে। সেই দিন হবে অবসান পৌরুষ আর দাম্ভিকতার, যেই দিন হবে দখল তোমার সমগ্র রাত্রির উপর। নেকশ কালো সেই গৌরব নিশি অবসানে নতুন ভোরে জন্ম নেবে যে মানবী শিশু, হবে সে পূর্ণ স্বাধীন দিবস অথবা রাত্রিতে। রইবে এ ধরায় তারও পুরুষেরই সমান অধিকার। হে নারী, আপন শক্তির তীব্র জ্যোতির প্রকাশে তাই দখল নাও এই নিকশ কালো রাত্রির কোনো এক পুরুষেরই মতো। এ রাজ্য তোমারও। ওম অসুদমসৎ গময় তমোসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। সত্যি একটা কিছুদিন আগে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা, এবং সেটার উপরই আপনি এত সুন্দর একটা কবিতা আপনি লিখেছেন। সত্যি আমরা খুবই মর্মাহত এই এরকম একটা ঘটনার মধ্যে। তো আমাদের বর্তমান সমাজে আমরা বলবো যে আমরা মূল্যবোধটা আমরা হয়তো ভালো করে শিখতে পারিনি, হয়তো বা অভাব আছে, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, অভাব আছে, যার ফলে আজকে এই ধরনের ঘটনাগুলো আমাদের উঠে আসছে সমাজের মধ্যে। এবং যার সাথে ঘটছে বা যে পরিবারের সাথে ঘটছে তারা সত্যি তাদের কথা ভাবলে সত্যি আমাদের গায়ে কাটা দেয়, শিউরে ওঠে। একদমই তাই। তো এই মূল্যবোধ সম্বন্ধে বলবো যে আমাদের বর্তমান প্রজন্মের মূল্যবোধ যে হারিয়ে যাচ্ছে, তো এইটা নিয়ে যদি কিছু বলেন স্যার আমাদেরকে। এটা মূলত আমাদের শুরুটা আমাদের পরিবার থেকে করতে হবে। মা বাবাকেই শৈশব থেকে শিশুকে এমনভাবে মানে গড়ে তুলতে হবে, এই যে নেগেটিভ যে সমাজের নেগেটিভ যে ব্যাপারগুলা, এগুলার খারাপ দিকগুলা ওদের বিশেষ করে মা বাবাকেই প্রথম ভূমিকাটা রাখতে হবে। শিশুদের শৈশব থেকেই এই ব্যাপারগুলো সম্পর্কে সজাগ দৃষ্টিভঙ্গি যাতে রাখতে পারে সেইভাবে গড়ে তুলতে হবে, তাদের মূল্যবোধ গড়ে তুলতে হবে। সর্বোপরি
ওরা যখন স্কুলে যাবে শিক্ষকদেরও একটা বিশাল ভূমিকা থাকে, মূল্যবোধের শিক্ষকদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। হ্যাঁ, এছাড়া ওদের ওই যে সৃজনশীল সাহিত্য, রবীন্দ্র নজরুল, যত বেশি করে সাহিত্য, এই যে সংস্কৃতি বা নাচ গান, কবিতা আবৃত্তি, এসবের মধ্যে যত বেশি বেশি করে ওরা মানে সংশ্লিষ্ট হবে, ওইগুলোর মধ্যে বেশি বেশি করে পার্টিসিপেট করবে, তত বেশি ওরা ওই নিজেদের পজিটিভ মানসিকতা নিজেদের গড়ে তুলতে পারবে। আমি বলবো এই যে বিভিন্ন আমাদের সাংস্কৃতিক সাহিত্যিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমাদের ছাত্রদের শুধু বই পোকা না করে এগুলোর মধ্যে টেনে আনতে হবে, এবং সাহিত্য এবং সংস্কৃতি কারোর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করে না। হ্যাঁ, ওই জিনিসটাকে মনে রেখে ওদের বেশি বেশি করে সৃজনশীল সাহিত্য এবং সংস্কৃতিতে ওদের অংশগ্রহণ সাহায্য করে একটা ভালো মানুষ হিসাবে উৎসাহিত করতে হবে। ঠিক, ধন্যবাদ স্যার। তো এরকমই আমাদের কিছু ভূমিকা পালন করে চলেছেন আমাদের ডক্টর মলয় পীঠ স্যার, এবং সমাজের বুকে পজিটিভিটি ছড়ানোর জন্য আমাদের পজিটিভ বার্তার যে প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় আমরা এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিবাচক ভাবনাগুলো আমরা ছড়িয়ে দিতে চলেছি সমাজের মধ্যে। এবং আপনারা পাশে থাকুন আমাদের এই কাজের সঙ্গে, এবং সঙ্গে থাকুন, এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং আবারও বলবো স্যারকে অসংখ্য ধন্যবাদ দেব আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আসার জন্য, স্যারের মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। এবং আজকের আলোচনা সত্যি আপনার সাথে খুবই ভালো লাগছে, এবং আগামী দিনেও আমরা চাইবো আবারও কোনো নতুন আলোচনা নিয়ে আপনার সঙ্গে বসার জন্য, এবং আমাদের সমাজে যে মূল্যবোধ আমরা হারিয়ে ফেলছি সেটা কিভাবে ফিরিয়ে আনবো সেই নিয়ে হয়তো আবারও আমরা বসবো আপনার সঙ্গে। তো আজকের অনুষ্ঠানের একটা শেষ কবিতা আমরা শুনে নেব স্যারের কাছ থেকে। তো স্যার আমাদেরকে আবারও একটা আপনার স্বরচিত কবিতা যদি পাঠ করে শোনান। আমার প্রিয় কবি হলো রবীন্দ্রনাথ এবং নজরুল। কিছুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী গেছে, আমি দুজনকে নিয়েই একসঙ্গে একটা কবিতা কিছুদিন আগে লিখেছি, বাঙালির ভানু আর দুঃখ। ওটা ওদের দুজনের ডাক নাম, ভানু আর দুঃখ। তো সেটাই আমি পাঠ করছি। বাঙালির ভানু আর দুঃখ। হৃদয়ে আছে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। এক হাতে তার বিষের বাঁশি, আর হাতে এক তারা। সে যে নয় রে ভীরু, বীরের জাতি বটে বাঙালি। কৈশোর হতে বার্ধক্যে, প্রভাতে রাত্রিতে, গ্রাম হতে নগরে, দেশ দেশান্তরে, দুঃখ সুখে বিরহ প্রেমে, আনন্দ উৎসবে, পুজো পার্বণে, হৃদয় যে বাঙালির রয় রবীন্দ্র আর নজরুলময়। মঞ্জে ওরে ভুলায় তার গ্রামের শেষে ওই রাঙামাটির পথ, রাত্রি নিশীথে পাড়ি দেয় সেই দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার। চলার পথে সাথী তার সঞ্চিতা ও সঞ্চয়িতা, দুঃখের দিনে সান্ত্বনা দেই গীতবেতান আর বুলবুলের বাণী। বিপদে তারই শক্তি যোগায় অগ্নিবীণার সুর, ভক্তিতে তার রাঙা জবা চাই, সঙ্গে যে ডালি গীতাঞ্জলির। হাজার লক্ষ বছর পরেও রইবে এ ধরায় বাঙালি, সাথে রইবে ভানু আর দুঃখুর, ধন্য এ অমর সৃষ্টি। সত্যি খুব সুন্দর, অপূর্ব, খুব ভালো লাগলো। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু এবং কাজী নজরুল ইসলাম যিনি আছেন আমাদের দুখু মিয়া, আমরা সবাই চিনি, এবং বিদ্রোহী কবি নামে উনি খ্যাত। তো ওনাদেরই নিয়ে আপনি একটা এত সুন্দর কবিতা লিখেছেন, খুব সুন্দর, ভালো হয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। তো আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।